ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। এই অধিবেশনে কার কেমন পারফরমেন্স তা নিয়ে নানা আলোচনা হচ্ছে। যেমন আমি একটু ছোট করে যদি একটা এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। আমরা আসুন সবাই সম্মিলিতভাবে বিদেশে পাচারকৃত এই সমস্ত অর্থ ফেরত আনার ব্যবস্থা করি। আজকে শুনে আরো খুশি হয়েছে মাননীয় স্পিকার যে আমরা তো বিরোধী দল না। হ্যাঁ, আপনারা বিরোধী দল, আপনারা সরকারের দলে আসার জন্য কসরত করবেন, এটাই হচ্ছে নিয়ম, এটাই পার্লামেন্টের রীতি। তবে আমি জেনে আরো খুশি হয়েছি যে আপনারা শ্যাডো মিনিস্ট্রি করেছেন, ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা না, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামক অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আমি অভিনন্দন জানাই যে আসুন আমরা শ্যাডো মিনিস্ট্রি হিসেবে আপনারা ডিক্লেয়ার করুন। কাউন্টার পার্ট হিসেবে আমার বিপরীতে মনে হয় আমার সুযোগ সুযোগ আছে, হোম মিনিস্টার সাহেব শ্যাডো। আমরা পরস্পর তথ্য বিনিময় করবো, আমরা যোগাযোগ রাখবো, কথা বলবো। তবে না, আমি আপনাকে হোম মিনিস্টারকে তার দেশে সুখী হওয়া দরকার। তো যাই, মানে স্পিকার ব্যাংকের বিষয়ে কথা বলছে, বলছে না আমাদের কোনো ব্যাংকিং না, কিন্তু আবার যখন কথা বলছে তার মধ্যে আবার কৃতিত্ব বহন করছে যে কিছু সংখ্যক লোক করেছে, সেটা কৃতিত্ব নিয়েছে এসে। মানে স্পিকার ব্যাংক থাকা তো ভালো, অস্বীকার করার দরকার। তবে শুধুমাত্র দুষ্ট লোকেরা বলে যে কত পার্সেন্ট শেয়ার কার আছে এটা একটু খোলাসা করা দরকার। তাহলে পরে এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইনটা ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারায়ণ চক্রে আল্লাহ করবে। স্টাইলটা ছিল এটা অনেক আলোচনা, সে আলোচনার কিছু অংশ দর্শক দেখালাম। তো সালাউদ্দিন আহমেদের বেশ হাস্যরস, খোঁচা দেয়া, এগুলো বেশ সবাই আপ্লুত। এবং সালাউদ্দিন আহমেদ যে এত চমৎকার করে হাস্যরস দিয়ে বক্তব্য দিতে পারেন, বিরোধী দলকে ঠিকই খোঁচা দিতে পারেন, এটা অনেকের জানা ছিল না, যেটা তার এই পারফরমেন্সে দেখা যাচ্ছে। যদিও অনেকে আবার সমালোচনা করেন তিনি হোম মিনিস্ট্রির দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেননি, কিন্তু সংসদে উনি আবার সব বিষয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী যেহেতু কম কথা বলেন, উনি সেই জায়গাটা পূরণ করেন এবং বেশ তার ক্ষুরোধার আলোচনা, যুক্তি, তর্ক এগুলির সামনে বিরোধী দল যথেষ্ট পরিমাণ কুপকাত হয়েছে এবং বিরোধী দল কিন্তু সেইভাবে আসলে পারফর্মও করতে পারেনি। ফলে পুরো ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন 25 দিনের কার্যদিবসে 90টা বিল পাস হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই সংসদের বিরোধী দল তার পারফরমেন্স যতটুক রেখেছে, তারা অবশ্যই সেটা জুলাই সনদ, গণভোট এগুলো নিয়ে তারা আপোষহীন ছিল, দফায় দফায় তারা ওয়াকআউট করেছে। সেই ক্ষেত্রে বলা যায় যে বিরোধী দলের আমরা একটা রূপ আমরা অনেকদিন পর দেখলাম। যদি এর আগের শেখ হাসিনার সময়ের 3টা সংসদ বলেন, 14, 18 এবং 24, এগুলি ছিল একেবারেই আকর্ষণহীন এবং বোঝাই যেত যে এটা হলো মানে কি বলে আমরা তোমরা মিলে মিলে বা নিজেরা মানে খেলাধুলার মতন হয়েছে আর কি। বিরোধী দল সেও মন্ত্রী হইতে চায়, সেও সরকারের অংশ, মানে একটা আজব। যেহেতু নির্বাচনটাই সঠিক না, ফলে ওইভাবে সরকারিও দলও যা বিরোধী দল একটা কৃত্রিম একটা আবহ ছিল। কিন্তু সেই তুলনায় এবারের নির্বাচন নিয়ে অনেক রকম অভিযোগ থাকলেও তুলনামূলকভাবে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল এবং তার প্রভাবটা কিন্তু সংসদে দেখা গেছে যে বিরোধী দল ছাড় দেয়নি, সরকারি দলও ছাড় দেয়নি এবং সরকারি দল বরং মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে বিশেষ করে অ্যাডভোকেট ফজলুর রহমান, আন্দালিব পার্থ, শামা ওবায়দ তারা যখন কথা বলেছে তখন কিন্তু অনেকটা, সালাউদ্দিন আহমেদও কিছুটা বলেছে, গয়েশ্বরচন্দ্র রায়ও বলেছেন, তো তখন কিন্তু তাদের কথার মুখে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ চুপসে গেছে বা ডিফেন্সিভ পজিশনে চলে গেছে। এইটা বলা যায় এই আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মধ্য দিয়ে সরকারি দলের পারফরমেন্সটা চোখে পড়ার মতন। বিরোধী দল সরকারের অনেক ব্যর্থতা তুলে আনতে পারত,
আইন শৃঙ্খলা পরিস্থিতিটা বলতে পারতো। গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়টা একটু জোরালোভাবে ধরতে পারতো, শক্তভাবে, যে এটা প্রকাশ করা হোক, যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় পাশ করা হয়েছে, সেটাও বলা হয়নি। হামের এই যে শিশুদের মৃত্যুর কারণটা কি, কীভাবে শুরু হলো, এটা নিয়েও আরও বিস্তারিত আলোচনা হওয়া দরকার ছিল। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে এটার কি কি প্রতিক্রিয়া হতে পারে, তার প্রেক্ষিতে সরকারের প্রস্তুতি কি, ইনফ্লেশনটা কিভাবে তারা রোধ করবে, এই বিষয়গুলো নিয়ে আরও যতটা আলোচনা হওয়া দরকার ছিল সেই আলোচনাটা কিন্তু অনুপস্থিত। ফলে ঘুরে ফিরে দেখা গেছে রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে গেছে। এনসিপির খুব উজ্জ্বল তরুণ হিসাবে তারা যে পারফর্ম করতে পেরেছে সেটা কিন্তু না। খেয়াল করেন 2018 সালের এত বিতর্কিত একটা সংসদ, তারপরও রুমিন ফারানা, হারুন রশিদ তারা যেভাবে জমজমাট করে রেখেছে বক্তব্যের মধ্য দিয়ে, সে তুলনায় কিন্তু এবার একেবারেই নিষ্প্র। এবারের অধিবেশনও রুমিন ফারানা কিছু বলেছে, যেমন বাণিজ্য চুক্তিটা প্রকাশ্যে আনার কথা বলেছে, কিন্তু ঠিক আগে যেভাবে কথা বলেছে এবারটা কিন্তু তেমনটা দেখা দেয়নি। এর কারণও আছে, কারণ রুমিন ফারানাকে পুরোপুরি বলা যাবে না যে সে এখন বিরোধী অবস্থানে আছে, কারণ বিএনপি থেকে নমিনেশন না পাওয়াতে তিনি স্বতন্ত্র নির্বাচন করেছে, ফলে তাকে অনেকটা হয়তো দুই কুল রক্ষা করতে হচ্ছে। তবে আগামীতে কি হয় সেটা দেখার বিষয়। সবচেয়ে বড় কথা হলো 5ই আগস্ট পট পরিবর্তনের পর অনেকেরই প্রত্যাশা যে এই সংসদ অনেক বেশি পজিটিভ হবে, অনেক মানুষের আশা আকাঙ্ক্ষা সংকট দূর করার ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংকিং খাতের যে অবস্থাটা, এই যে দখল পাল্টা দখলের কথা বললেন, যে ওই সময় এস আলম দখল করছে ইন্টারকন্টিনেন্টাল বা গোয়েন্দা সংস্থার ছত্রছায়া নিয়ে জোর করে করে শেয়ার লিখে নিয়ে মালিক হয়েছে, আর এখন কিন্তু ওই স্লোগান দিয়ে ইসলামী ব্যাংক দখলেছে, সেই কথাটা বলেছে। তার মানে তাহলে ব্যাংক খাতগুলোর অবস্থা কি, সেইগুলি পুনর্জীবিত কিভাবে হবে, অর্থনীতি পুনর্জীবিত হবে কিভাবে, লুটপাটের টাকা কিভাবে আসবে, এগুলো নিয়ে আরও সিরিয়াস আলাপ আলোচনা করে তারপর জুলাই সনদের কিভাবে সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো বা প্রস্তাবগুলো সেগুলি পাশ করা যায়, শুধু জুলাই সনদ অ্যাজ এ হোল টার্ম না দিয়ে তার মধ্যে কোন কোন অংশগুলো মানে দ্রুত বেগে বাস্তবায়ন করা দরকার, এইগুলো নিয়ে অনেক বেশি সোচ্চার হওয়ার দরকার ছিল বিরোধী দলের, এবং অবশ্যই সরকারি দলও এই বিষয়গুলি অ্যাভয়েড করতে পারে না। সেই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে অনুপস্থিত। দর্শক।